হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে ডিএসসি সেকেন্ড সেমিস্টার মেজর আর মাইনর দুটো পেপারই ওয়ান রয়েছে, যে সেইখান থেকে আজ আমি যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে বাংলার। এই গদ্য সাহিত্য নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি ক্লাস করাচ্ছি। এর আগে ফোর্ট উইলিয়াম কলেজ, ঠিক আছে, শ্রীরামপুর মিশন, বিভিন্ন কিন্তু এইগুলো বিষয় নিয়ে কিন্তু আমি ক্লাস করিয়েছি। তো আজ আমি এই গদ্য সাহিত্য থেকে, সেগুলো যদি না দেখে আসো অবশ্যই সেগুলো দেখে নেবে। আজ আমি এই গদ্য সাহিত্য বিকাশে বঙ্কিমচন্দ্র যে আছে, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কতটা সেটা নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো ভিডিওর আমি আলোচনাটা শুরু করছি। দেখো, প্রথমে বলি, আমরা যদি দেখি এই যে গদ্য সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয়। দেখো, প্রথমে এখানে বলা হয়েছে 19 শতক। এই 19 শতকের বাংলা প্রবন্ধ সাহিত্যে অন্যতম প্রাণ পুরুষ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা দেখব এই যে 19 শতক রয়েছে, এই 19 শতকের বাংলা প্রবন্ধে অন্যতম প্রাণ পুরুষ কিন্তু বলা হতো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তারপরে কি বলছে দেখো, বঙ্কিমচন্দ্র প্রথম জীবনে উপন্যাস দিয়ে শুরু করলেও, সাহিত্য জীবন শুরু করলেও তার কি হয়, পরে প্রবন্ধে কিন্তু প্রকাশ ঘটে। মানে তিনি যখন এই সাহিত্য জীবন শুরু করেছে তখন প্রথমে সে উপন্যাসকে কেন্দ্র করে কিন্তু শুরু করেছিল না। প্রথমে আমরা দেখবো এই উপন্যাস দিয়ে তার জীবন শুরু করেছিল, এই সাহিত্য জীবন, কিন্তু পরবর্তীকালে কিন্তু সে বিভিন্ন যে প্রবন্ধ রয়েছে তার মধ্যেও কিন্তু অংশগ্রহণ করা শুরু করে। সেটাই বলছে, দেশ জাতির জন্য তিনি যেমন প্রবন্ধ লিখেছেন তেমনই কিন্তু সাহিত্য বিষয়ক প্রবন্ধ তিনি লিখেছেন। আমরা দেখব এই যে সাহিত্য বিষয়ক প্রবন্ধ লিখে কিন্তু তিনি এই সাহিত্যের কিন্তু বিশেষ উন্মেষ ঘটিয়েছেন। মানে প্রথমে আমরা বলবো দেশ এবং জাতি, এই যে জাতির একটা সচেতন, এইগুলো জিনিস নিয়ে কিন্তু তিনি প্রথমে তার বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, কিন্তু পরবর্তীকালে তার যে বাংলা যে সাহিত্য রয়েছে এই সাহিত্য বিষয়ক কিন্তু প্রবন্ধগুলি নিয়ে লিখে তিনি কিন্তু বাংলা সাহিত্যেরও বিশেষ উন্নতি ঘটিয়েছিলেন। মানে দুদিকেই তিনি খেয়াল রেখেছিলেন, ঠিক আছে। তো কি বলছে, ফোর্ট উইলিয়াম কলেজে আছে, এই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে কিন্তু বাংলা গদ্যের প্রতিষ্ঠা, ঠিক আছে। আমরা দেখব এই যে ফোর্ট উইলিয়াম, এর আগে আমি আলোচনা করেছি বাংলা গদ্য সাহিত্যে একটা বিখ্যাত দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা দিয়ে এই বাংলা সাহিত্যের কিন্তু বিকাশ ঘটেছিল। তো এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আছে, তিনিও কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরেই কিন্তু তার যাত্রা শুরু করেছিলেন। মানে ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরেই কিন্তু তার বাংলা গদ্য সাহিত্যের প্রতিষ্ঠা হয়েছিল এবং বিদ্যাসাগরের হাতে তা কিন্তু পরিণতি লাভ করেছে। আমরা দেখব তার সঙ্গে বিদ্যাসাগর যে রয়েছে তার হাতে কিন্তু বঙ্কিমচন্দ্রের কিন্তু পরিণতি লাভ করেছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। কি বলেছে, যে আর শিক্ষক, আর বলেছে বঙ্কিমচন্দ্র বাংলা গদ্য শিল্পকে সুষমা দান করলেন এবং বঙ্গদর্শন পত্রিকা, এই জায়গাটা আমরা মনে রাখবো। এই যে বঙ্গদর্শন পত্রিকা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকা যে রয়েছে, এটাকে কেন্দ্র করে কিন্তু তিনি তার বিভিন্ন যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধগুলি কিন্তু তিনি রচনা শুরু করে দিলেন। সেটাই বলছে এই যে বঙ্গদর্শন, এই জায়গাটা কিন্তু তোমরা মনে রাখবে, এক্সামে এটা কিন্তু তোমাদের এসে থাকে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত যে পত্রিকা রয়েছে বঙ্গদর্শন পত্রিকা, এটাকে কেন্দ্র করে কিন্তু তিনি তার বিভিন্ন প্রবন্ধ যে রয়েছে সেই প্রবন্ধগুলি কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। তাই বলেছে এর মধ্যে দিয়ে কিন্তু বঙ্কিমচন্দ্র একের পর এক কিন্তু প্রবন্ধ, তার বাংলা প্রবন্ধ সাহিত্যের অনেকটা এগিয়ে দিয়ে গেছেন। আমরা দেখব এই পত্রিকাকে কেন্দ্র করে কিন্তু তিনি তার যে বিভিন্ন প্রবন্ধ রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ ঘটিয়েছিলেন, ঠিক আছে। দেখো, এতক্ষণ আমি তার অবদান নিয়ে আলোচনা করলাম, তার কতটা অবদান রয়েছে বাংলা প্রবন্ধে। তো এখন আমি তার যে বিভিন্ন প্রবন্ধগুলি রয়েছে সেই প্রবন্ধগুলির নাম এবং সাল নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, আমরা শর্টে একটু জেনে নিই। বলছে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থের মধ্যে যেগুলো রয়েছে, প্রথমে আমরা দেখব লোকরহস্য, যেটা 1874 সালে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। তারপরে রয়েছে বিজ্ঞান রহস্য, যেটা 1875 সালে তিনি কিন্তু প্রকাশ করেছিলেন। এই যে তোমাদের যে এক্সামে যেই জায়গাগুলো থেকে আসে
সেগুলো কিন্তু এই জায়গাগুলো তোমাদের কিন্তু এগুলো একটু বেশি করে মনে রাখতে হবে। তার এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন প্রবন্ধগুলি কী কী ছিল, তো এইগুলো জায়গা কিন্তু তোমরা দেখে নেবে। তারপরে রয়েছে কমলাকান্তের দপ্তর, যেটা 1875 সালে তিনি লিখেছিলেন। তারপরে রয়েছে বিবিধ সমালোচনা, যেটা 1876 সালে তিনি লিখেছিলেন। তারপরে রয়েছে কৃষ্ণচরিত্র, যেটা 1886 সালে তিনি লিখেছিলেন। তারপরে রয়েছে ধর্মতত্ত্ব, সালগুলো তোমরা একটু দেখে নেবে। তারপরে বিবিধ প্রবন্ধ, এই সমস্ত কিন্তু তিনি লিখেছিলেন। আর আবার বলছে দেখো এখানে বঙ্গদর্শন পত্রিকা যে রয়েছে, এই বঙ্গদর্শন পত্রিকার কিন্তু প্রয়োজনে তাকে একের পর এক কিন্তু প্রবন্ধ লিখতে হয়েছে। পত্রিকাটার নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, বঙ্গদর্শন পত্রিকা। এই পত্রিকার জন্য কিন্তু তাকে একের পর এক প্রবন্ধ কিন্তু লিখে যেতে হয়েছে। সেটাই বলছে যে দেশ জাতির চেতনা বৃদ্ধিতে যেমন কলম ধরতে হয়েছে, তেমনি পরাধীন বাঙালির অত্যাচারের চিত্র কিন্তু স্পষ্ট করে কিন্তু সে তুলে ধরেছে। মানে আমরা দেখব একটা বিষয় হচ্ছে যে দেশ জাতি, এই দেশ জাতির জিনিসটাকে যেমন তিনি প্রবন্ধে তুলে ধরেছিলেন, জাতির একটা সচেতন বার্তা, তার সঙ্গে আমরা দেখবো এই যে পরাধীন ভারতের যে ব্রিটিশদের অত্যাচার, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধেও কিন্তু তিনি তার প্রবন্ধগুলি তুলে ধরেছিলেন। ঠিক আছে, তো আমরা তাই দেখব। তার সঙ্গে রবীন্দ্রনাথ বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে তিনি লিখেছেন। রবীন্দ্রনাথ কি লিখেছেন দেখো, বলেছে পূর্বে কি ছিল, মানে এই যে বঙ্কিমচন্দ্র যে বঙ্গদর্শন পত্রিকা যে প্রকাশ করেছে বা তিনি যে লিখেছেন, এ সম্পর্কে রবীন্দ্রনাথ যেটা বলেছে দেখো, বলছে যে পূর্বে কি ছিল এবং পরে কি পাইলাম, তাহা দুই কালের সন্ধিস্থলে দাঁড়ায় আমরা এক মুহূর্তে অনুভব করতে পারিলাম। দেখো কি সুন্দরভাবে প্রকাশ করেছে রবীন্দ্রনাথ। সেই বঙ্কিমচন্দ্র যে রয়েছে তার যে পত্রিকা রয়েছে বঙ্গদর্শন পত্রিকা, তার সম্পর্কে বলেছে যে আগে কি ছিল আর পরে কি পেলাম আমরা, মানে এই জিনিসটা দেখে বা এটা পাঠ করে আমরা মানে সেই দুটো জিনিসকে যেন এখনই বা প্রত্যক্ষভাবে কিন্তু অনুভব করতে পারলাম। এত সুন্দরভাবে কিন্তু বর্ণনা করেছে। দেখো তারপরে বলেছে তিনি শুধু নিজেই বঙ্গদর্শন লেখেনি, একদল লেখক গোষ্ঠীকে তৈরি করে নিয়েছিলেন এবং তারা বাংলা গদ্যের উন্নতি ঘটিয়েছিলেন। মানে শুধুমাত্র তিনি যে নিজেই বঙ্গদর্শন লিখেছিলেন তা না, তার সঙ্গে একদল কিন্তু গোষ্ঠীকে তিনি জোগাড় করে নিয়েছিলেন, যারা এই বাংলা গদ্য সাহিত্যকে এই বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে আরও এগিয়ে নিয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে তার সম্পর্কে কিন্তু এই কথাগুলি তিনি বলেছেন। ঠিক আছে, তো দেখো আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল। তো আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যায়। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।